আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে সবাই ভালো আছো। ফজল মানে হচ্ছে করুণা, আল্লাহর করুণায় সবাই ভালো আছো। তো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমরা গতকালকের ক্লাসে গুণোত্তর ধারার যেই সমস্ত সূত্রগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম গতকালকের ক্লাসে। তো আজকের প্রথমেই আমরা একটি সূত্রগুলো মনে করে রিভিশন দিয়ে তারপরে আমরা শুরু করব, অঙ্ক অনুসরণীতে চলে যাব ইনশাল্লাহ। তো আমি যাদের নাম বলবো তারা উত্তর দেবে। ইয়াদ, জি স্যার। তুমি বলো গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি? স্যার, গুণোত্তর ধারার n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস 1। বাহ, সুন্দর। a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আরটা কি? আর এর নাম সাধারণ অনুপাত। সাধারণ অন্তর না সাধারণ অনুপাত? ঠিক আছে, সাধারণ অনুপাত। আচ্ছা, তারপরে মারিয়া, শুনতে পাচ্ছ? মারিয়া, আর এর মান যদি একের থেকে বড় হয়, আর গ্রেটার দেন 1, হ্যাঁ, আপনার ম্যাথ ক্লাস আমি ফার্স্ট করছি আজকে। তাহলে তো সমস্যা। আচ্ছা, আরেকজন বলো দেখি। ইরা, ইরা বলো, আর এর মান যদি একের থেকে বড় হয় অর্থাৎ আর গ্রেটার দেন 1, সেক্ষেত্রে সমষ্টির সূত্র কি? আচ্ছা, ইসমাইল বলো। ইসমাইল বিশরল, স্যার, আর এর মান একের থেকে বড়, তাহলে সমষ্টির সূত্র কি? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এখানে বলার মধ্যে একটু থামতে হবে। আর টু দি পাওয়ার n থেমে বলতে হবে -1, নাহলে কি মনে হবে? আর টু দি পাওয়ার n মাইনাস 1, যেমন a আর টু দি পাওয়ার n মাইনাস 1 আছে ওইরকম মনে হবে। ঠিক আছে, একটু থামতে হবে যে a আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। ঠিক আছে, তুমি বলতে পারছো, কিন্তু আরেকজন বুঝতে ভুল করবে। আচ্ছা, এর পরে হচ্ছে, তাহলে এটার বিপরীতটা কি হবে সেটা তো বুঝতে পারতেছো। আর যদি একের থেকে ছোট হয় তাহলে 1 যাবে আগে, 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু সূত্র শিখেছিলাম। সামেশন অফ n স্কয়ার, এটা সূত্র কে বলতে পারবে? একজন বলো দেখি। সামেশন অফ n স্কয়ার। n into n plus 1 into 2n plus 1 by 6. মাহাতির আরেকবার বলো ভালো করে। n into n plus 1 into 2n plus 1 by 6. বাই 6, বাহ সুন্দর। এই যে আমরা বলতেছি সামেশন অফ n স্কয়ার, এটাকে বাংলায় কি বলা হয়? সামেশন অফ n স্কয়ার বাংলায় কি বলে এটাকে? স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বা সমষ্টি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো ঠিক আছে, আমরা এতটুকুই 5 মিনিটের মধ্যে এটা সেরে নিলাম। অনেকেরই মনে ছিল না, মনে পড়ে গেল। এখন আমরা অঙ্কে চলে আসি। 13.2 এর আমরা একবার 1 নাম্বার থেকে শুরু করব, কোনো অঙ্কই আমরা বাদ দেব না। 1 নাম্বার থেকে। 1 নম্বরে একটা সমান্তর ধারা, যেটা আমাদের আগের অনুশীলনীতে আমরা করেছি, সমান্তর ধারা। সেই ধারার পাশাপাশি 4টা পদ দেওয়া আছে। প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ সি, চতুর্থ পদ ডি। এগুলো হচ্ছে পাশাপাশি 4টা পদ। অর্থাৎ আমরা ধারা হিসাবে এভাবে লিখতে পারি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখতে পারি, প্লাস ডট ডট ডট। তো এ বি সি ডি হচ্ছে সমান্তর ধারার পাশাপাশি 4টা পদ। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই কোন তথ্যটা সঠিক? ক নাম্বার দেওয়া আছে বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই 2। বি হচ্ছে সি আর ডি এর মাঝে, এটা কি হবে? সি আর ডি তে চলে গেল পরে, সি আর ডি এর মাঝে কি বি? মাঝে মানে গড় মানে হচ্ছে মাঝে, বি না প্লাস স্যার। সি বাই। তাহলে বি সি আর ডি এর মাঝে, এই তথ্যটা ভুল,
খ নাম্বার হচ্ছে এ বি আর সি এর মাঝে, এটাও তো ভুল। এ কি বি আর সি এর মাঝে আছে? স্যার এটা ভুল। হ্যাঁ, গ নাম্বারে কি বলা আছে? সি হচ্ছে বি আর ডি স্যার এর বি মাঝে। এই তথ্যটা স্যার সঠিক, গ নাম্বারটা স্যার সঠিক। তো যেহেতু যোগ করা হয়েছে, অবশ্যই আগের এবং পরের দুইটা যোগ করে গড় করলে মাঝখানেরটা আসবে, যেহেতু অনুপাতটা সমান। অনুপাত বলছি, সাধারণ অন্তরটা সমান। 2 নম্বরে অপশন দেওয়া আছে কয়েকটা। প্রথম অপশন হচ্ছে সামেশন অফ আই। তো সামেশন অফ আই আর সামেশন অফ এন একই, কারণ আই সমান সমান বলা আছে 1 থেকে এন। এখানে এন কি বলা আছে? এন হচ্ছে এলিমেন্ট অফ এন। আর সামেশন অফ আই বলতে এখানে আসলে উজ্জ আছে হচ্ছে আই ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত। এটা উজ্জ আছে, তাহলে আই এর মান 1 থেকে এন পর্যন্ত বসালে সামেশন অফ আই সমান সমান কি হয়? 1 + 2 + 3 + 4, যেটা আমরা সামেশন অফ এন লিখছিলাম সেটাই কিন্তু এটা। তো এটার সূত্রটা কি? 1 + 2 + 3 স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি? আতিক বলো দেখি। স্যার আতিক। আচ্ছা সৌরভ বলো, তুমি বলো সূত্র। স্যার এই যে n ইনটু হ্যাঁ n ইনটু n প্লাস 1 n প্লাস 1 বাই d 2 বাই 2। তা আমরা n দিয়ে গুণ করলে কি পাবো? n স্কয়ার প্লাস n বাই 2। এক নাম্বার তথ্যটা ঠিক আছে না? এক জি নাম্বার স্যার। তথ্য ঠিক আছে। জি স্যার ঠিক আছে। 2 নাম্বার তথ্য i স্কয়ার ইকুয়াল টু 1/6 ইনটু n n প্লাস 1 n প্লাস 2/6। এটা কি ঠিক আছে? এখানে একটা ভুল জি স্যার, আছে ঠিক আছে এটাও। লাস্টে। কি করে ঠিক আছে? না স্যার ভুল আছে, i লাস্টের স্কয়ার স্যার সমান ওটাতে সমান কি লেখা 2n আছে? হবে। সামেশন অফ i স্কয়ার ইকুয়াল টু, আমরা যেটা জানি সেটা হচ্ছে 1/6 n n প্লাস 1। এখানে কি হবে? 2n প্লাস 1, কিন্তু বলা আছে n প্লাস 2। এটা কি ঠিক? না না স্যার স্যার n প্লাস 2 ঠিক না, হবে 2n প্লাস 1। তাহলে আমরা তো বুঝতে পারতেছি একটা ভুল মানে 3 নাম্বারটা সঠিক আছে। 1 2 3 এর মধ্যে 1 আর 3 সঠিক। আর সামেশন অফ i কিউব, এটা হচ্ছে n স্কয়ার ইনটু n স্কয়ার প্লাস 2n প্লাস 1 ডিভাইড বাই 4 লেখা আছে। এটা কেন ঠিক? কারণ এটা একটা সূত্র, যে n স্কয়ার প্লাস 2n প্লাস 1 হচ্ছে n প্লাস 1 হোল স্কয়ারের সূত্র বাই 4। ঠিক আছে না? জি স্যার জি স্যার তাহলে কোন কোন অপশন ঠিক? 1 আর 3। আর আমি গতকাল তোমাদেরকে যে সামেশন দিয়ে শিখালাম, দেখো তার উপকারিতা, যেন তোমরা খুব সহজেই সামেশন গুলো বুঝে গেছো। এরপরে 3 নাম্বার, 3 নম্বরে দেওয়া আছে লগ। 3 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা হচ্ছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ডট। এইটা আসলে কোন ধারা? এটা কি গুণের ধারা না যোগের ধারা? গুণোত্তর। না, এটা গুণোত্তর ধারা না, সমান্তর ধারা। স্যার সমান্তর ধারা। সমান্তর ধারা। লগ বাদ দিলে গুণোত্তর ধারা, লগ যদি বাদ দাও 2 4 8 গুণোত্তর ধারা। কিন্তু লগ থাকার কারণে এটা সমান্তর ধারা, কারণ লগে গুণ থাকলে সেটা কিসের কাজ করে? যোগের কাজ করে। স্যার আমি বুঝতে পারিনি জন্যই। হ্যাঁ, লগের কারণে। লগ বাদ দিলে 2 2 দুগুণ 4 4 দুগুণ 8, লগ বাদ দিলে গুণের ধারা, কিন্তু লগ থাকার কারণে এটা যোগের ধারা। কারণ কি? কারণ বিয়োগ করো, log 4 মাইনাস log 2। সাধারণ অন্তর d ইকুয়াল টু কত হবে? log 4 মাইনাস log 2। তো লগের ক্ষেত্রে বিয়োগ করলে কি হয়? ভাগ হয়। বিয়োগ করলে ভাগ হয়। তাহলে লগ 4 এবং 2 যদি আমরা ভাগ করি কত আসবে? log 2 আসবে। তো 3 নম্বরের প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। ধারাটি সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে log 2। 4 নাম্বার, এই ধারার সপ্তম পদ কত? 4 নাম্বার। আচ্ছা, কোন একটা পদ, সমান্তর ধারার কোন একটা পদ বের করতে গেলে সূত্র কি বসাতে হয়? স্যার a প্লাস n মাইনাস 1 ইনটু d। a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে সপ্তম পদ যদি হয়, মানে সাততম পদ, তো log 128 6d, a প্লাস 6d। এর মান কত? এর মান হচ্ছে log 2।
প্লাস 6 আর ডি এর মানও log 2, তাই না? ডি এর মানও log 2 তো সব মিলে কত হলো 7 log 2। আচ্ছা 7 log 2, 7 আবার লগের উপরে পাওয়ার হয় না, যেহেতু আমরা ডাইরেক্ট 7 log 2 উত্তর দেখতে পাচ্ছি না, 7 কি হবে এটা গিয়ে 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে স্যার। 2 এর উপরে পাওয়ার হবে। 9 এর সেকেন্ড সেমিস্টারে তোমাদের ছিল, তো 2 এর উপরে যদি আমরা 7 পাওয়ার দিই তাহলে কত হয়ে যায়? 128। 128। তো 28। তো এরই মাধ্যমে আমরা নৈবেত্তিক গুলো শেষ করে দিলাম। 4টা নৈবেত্তিক ছিল, 4টা নৈবেত্তিক বহু নির্বাচনী শেষ করলাম। আরো নৈবেত্তিক প্র্যাকটিস করতে গেলে বোর্ড টেস্ট পেপার এগুলো দেখতে হবে যে কি কি আসছে। তো তোমরা আরো ভালো পারার জন্য বিভিন্ন বোর্ডের প্রশ্ন টেস্ট পেপার যদি পাও এগুলো সলভ করতে থাকলে আরো বেশি শিখতে পারবে। এখন আমরা আসছি আমাদের অঙ্কে। তো প্রথমেই শুরু করছি 5 নাম্বার থেকে। এখানে বেশিরভাগ অঙ্কই থাকবে সব হচ্ছে গুণোত্তর ধারা, বেশিরভাগ, কিছু থাকবে যোগের ধারা থাকবে। তো বলা আছে একটা ধারা হচ্ছে 64 প্লাস 32 প্লাস 16, এইভাবে কমতে কমতে একটা ধারা চলছে। 16 পরে 8 আছে, এভাবে কমছে। তো এই ধারাটা সমান্তর না গুণোত্তর? গুণোত্তর। গুণোত্তর, স্যার এটা গুণোত্তর ধারা। হ্যাঁ 64 কে 2 দিয়ে ভাগ করে হয়েছে 32, 32, আরো 2 দিয়ে ভাগ করে 16, আরো 2 দিয়ে ভাগ করে 8। এইভাবে ধারাটা কমতে আছে, গুণ আকারে কমছে। 1/2 সবার সাথে গুণ হচ্ছে আস্তে আস্তে। তাহলে আমরা প্রথমে যেটা করব, এর আগের অনুশীলনীতে করেছিলাম একইভাবে, যে আমরা লিখব ধারাটিতে প্রথম পদ, এ ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত? 64। আর সাধারণ অনুপাত, আগে ছিল সাধারণ অন্তর, এখন হবে সাধারণ অনুপাত। আর ইকুয়াল টু ভাগ করতে হবে, আগে কি করেছিলাম? গুণ করে বিয়োগ করেছিলাম, এখন যেটা করতে হবে ভাগ। পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ। 2 নাম্বার পদ হচ্ছে আমাদের 32, 1 নাম্বার পদ 64, তাহলে কত হচ্ছে? ভাগ করলে 1/2। 1/2। এখন যদি আমাদের কাছে বলে যে এইটার সমষ্টি বার করো, তাহলে আমাদেরকে টেস্ট করতে হবে, আর কে টেস্ট করতে হবে, একের থেকে বড় নাকি ছোট। আর যদি বলে যে অষ্টম পদ বা দশম পদ, তাহলে আমাদেরকে টেস্ট করার দরকার নাই। এখানে এই প্রশ্নের মধ্যে শুধু বলেছে যে অষ্টম পদটা বের করো। তো অষ্টম পদ বের করার জন্য আমরা জানি যে অতএব n তম পদের সূত্র a r⁻n-1। তাহলে অষ্টম পদ কত হবে? অষ্টম পদ a r⁻7, n এর মান 8 বসালে কত হয়? r⁻7, ঠিক আছে? জি স্যার। এখন মানগুলো বসিয়ে দিই আমরা। a এর মান হচ্ছে 64 গুণ আর এর মান 1/2, এর উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার লিখতে হবে, কারণ ব্র্যাকেট না দিলে পাওয়ারটা শুধু 1 এর উপরে যাবে, 2 এর উপরে যাবে না। অথচ আর এর মান 1/2, পুরাটাই আর এর মান, ব্র্যাকেট দিয়ে দিতে হবে পাওয়ার। তো 2 এর উপরে 7 দিলে কত হয়? এটা আমরা একটু আগে বের করলাম, 128। 64 দিয়ে 128 কে কাটলে 1/2, তাহলে আমাদের উত্তর চলে আসছে 1/2। অঙ্ক কি খুব কঠিন না সহজ? সহজ, সহজ অঙ্ক, সবগুলো অঙ্কই সহজ, কঠিন অঙ্ক তেমন নাই। তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করবে। 6 এর পরে 5 নাম্বার হয়ে যেত না ওটা, এবার 6 নাম্বার। 6 নাম্বার কিছু লেখা আমাদের একই রকম রাখতে পারি, যেমন এই লেখাটা রাখলাম। এই লেখাটা প্রত্যেকটা অঙ্কই যেই মান দেওয়া আছে সেটা লাগবে, আর ধারাটা চেঞ্জ করলাম। 6 নম্বরের নতুন আরেকটা ধারা দেওয়া আছে, যে ধারা শুরু হচ্ছে 3 থেকে, তারপরে 9, তারপরে 27, এইভাবে আস্তে 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 ধারাটা চলছে। তো এই ধারার প্রথম পদ কত? 3। সাধারণ অনুপাত স্যার 6 এখানে স্যার 3 হবে 9/3। ভাগ করতে হবে, বিয়োগ করলে তো 6 হয়, কিন্তু এটা তো গুণোত্তর দ্বারা, এই জন্য ভাগ করতে হবে। 9/3, তাহলে প্রথম পদ 3, সাধারণ অনুপাত 3,
আমাদেরকে বলা আছে 14টা পদের সমষ্টি বের করতে বলছে। 14টা মানে 1 নাম্বার থেকে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এই করতে করতে 14টা পদ যোগ করলে কত হয় এই সমষ্টিটা বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু সূত্র দুইটা আছে, টেস্ট করতে হবে যে আর এর মানটা 1 এর বড় নাকি 1 এর ছোট। তো এখানে আর এর মান কত আসছে? 3। 3 কি 1 এর থেকে বড় না ছোট? স্যার বড়। বড়। 3 1 এর থেকে বড়। আমরা এটাকে লিখবো এইভাবে যে এখানে r ইকুয়াল টু 3, এটা হচ্ছে 1 এর থেকে বড়। বড় এইটুকু মান আমাদের আছে আর আমরা এটাকে তুলনা করছি যে এটা 1 এর থেকে বড়। তাহলে r যদি 1 এর থেকে বড় হয় তাহলে n পদের সমষ্টি Sn ইকুয়াল টু হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। ঠিক আছে, তাহলে 14টা পদের সমষ্টি কত? x 14 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 14 মাইনাস 1 বাই r মাইনাস। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। a এর মান 3 আর নিচে r এর মান হচ্ছে 3 মাইনাস 1, আর এইখানে বসবে 3 এর উপরে পাওয়ার 14 মাইনাস 1 ইকুয়াল টু 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1। যেহেতু পাওয়ারটা অনেক বড়, মানে 3 গুণ 3 গুণ 3 করে 14টা 3 গুণ করতে হবে, এটা অনেক বড় একটা পাওয়ার। তাই আমরা এইভাবে রেখে দিলেও কোনো সমস্যা নাই, এটাই উত্তর। আর ক্যালকুলেটরে তুমি বার করো 3/14, দেখো অনেক বড় একটা সংখ্যা আসবে, সেটা লিখলেও সমস্যা নাই। খুব বড় পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার রেখে দিলে সমস্যা নাই। ঠিক আছে, 3/2 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1। তো এটার মাধ্যমে কিন্তু আমরা সমষ্টিও বের করা শিখলাম, আর আগের অঙ্কের মাধ্যমে আমরা নির্দিষ্ট পদ বের করাও শিখে গেছি। ওকে সবার? জি স্যার। আচ্ছা, এবার আমরা আসি 7 নাম্বার, এর পরের অঙ্ক। 7 নাম্বারে বলা আছে যে এখানে একটা ধারা দেওয়া আছে 128, এটা একটা পদ, প্রথম পদ, তারপরে 64, সেই আগের ধারাটা দেওয়া আছে 5 নম্বরের ধারা, কিন্তু প্রথম পদটা বেশি আছে 128, তারপর 32 এভাবে চলে গেছে। এখানে প্রথম পদ কত এই ধারাতে? স্যার 128। 128। আর সাধারণ অনুপাত হচ্ছে হাফ, 64/128 মানে 1/2। এখানে বলা আছে যে কোন পদ 1/2, কোন পদ 1/2, মানে এখানে ডট 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 দিয়ে যেতে 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 কোথায় গিয়ে 1/2 হবে, এটা আসলে চাচ্ছে। তো এর আগের অনুশীলনীতে আমরা করেছি না যে n তম পদ ধরে n এর মান বের করেছি, এখানেও আমরা তাই করব যে 1/2 কে আমরা মনে করব যে n তম পদ, যে ধরি n তম পদ হচ্ছে 1/2, এটা আমরা ধরে নিলাম বা মনে করে লিখতে পারি। এই যেটা আমাদেরকে বের করতে বলছে যে এটা কয় নাম্বার পদ 1/2, এই 1/2 কে আমরা ধরলাম এটা n নাম্বার পদ। তো অঙ্ক করে n এর যে মানটা আমরা বের করব সেটাই হবে এই পদটা কত নাম্বার বের হয়ে যাবে সেটাই। এখন n তম পদের সূত্র বসাই, এখানে বা দিয়ে n তম পদের সূত্র বসাই। n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ইকুয়াল টু হাফ। এখন n এর মান বের করতে হবে, n বাদে অন্যগুলোর মান আমাদের কাছে আছে, a এর মান আছে, r এর মান আছে। a এর মান কত? 128। এর মান হচ্ছে 128, আর এর মান 1/2 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইকুয়াল টু 1/2। 128 কে আমরা ডানে যদি নিয়ে যাই সেটা কি 1/2 এর সাথে গুণ হবে না ভাগ হবে? ভাগ হবে স্যার, ভাগ হবে। 1/2 এর সাথে ভাগ হবে, তার মানে 2 এর সাথে গুণ হবে, তাই না? তাহলে আমি একবারে 256 লিখতে পারি, 256 লিখে দিলাম একবারে। 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, এখন 256 কত 1/2 এর উপরে কত পাওয়ার দিলে 256 হয়? 1/2 256 হয়, তার মানে 2 এর উপরে কত পাওয়ার দিলে 8,
স্যার 8 হবে। 8 না, 7 দিলে 128 হয়। আমরা একটু আগে দেখলাম একটা অঙ্কে যে 7 পাওয়ার দিলে 128 হয়, তাহলে আরেকটা পাওয়ার বাড়িয়ে দিলে হবে 256। স্যার আর যারা আইসিটি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা এই বিষয়গুলো ভালো বলতে পারবে, কারণ আইসিটিতে বাইটের যে হিসাব, বিট এবং বাইট যে হিসাবটা হয় সেটা কিন্তু 2 এর উপরে পাওয়ার দিয়ে হিসাব হয়। যেমন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 128 দুগুণ 256, 256 দুগুণ 512, 512 দুগুণ 1024, 1024 দুগুণ 2048, 2048 দুগুণ 4096, 4096 দুগুণ 8192। এই পর্যন্ত যেতে পারলাম, আরো পারা যাবে। এই পর্যন্ত মুখস্থই বলা যাচ্ছে 8196। এই জন্য আমরা যদি 8 জিবি বলি তার মানে কত মেগাবাইট হচ্ছে 8196 মেগাবাইট। 8196 8 জিবি মানে পুরো 8000 না, একটু বেশি থাকে, তাই না? এখন এই বেশি থাকার কারণটা কি? কারণটা এই যে 2 এর ঘরের নাম, তার কারণে একটু বেশি থাকে। 1000 মানে 1024, 1 জিবি মানে 1024 মেগাবাইট। তো এই কারণে এগুলা মুখস্থ আছে। 8 পাওয়ার দিলে 1/2 হয়। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে এই যে জিবির যে বিষয়টা, মেমোরি কার্ডটার তোমরা কিনো, এটা কিন্তু ডবল ডবল করে বাড়ে। 32 জিবির কি বলে সেট বা মেমোরি কার্ড কিনতে কিনতে হঠাৎ করে 32 এর পর 33 হয় না, 34 হয় না, হঠাৎ করে কি হয়ে যায় 64 হয়ে যায়, মানে একটু দ্বিগুণ হয়ে যায়। 64 পরে 65 66 হয় না, লাভ মারে হয়ে যায় 128। এই জন্য কম্পিউটারের উন্নয়নটাও কেমন দেখো, কম্পিউটারের যে উন্নয়ন সেটাও কিন্তু একবার দ্বিগুণ 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 ডবল ডবল। আমি একটু ওইদিকে হালকা কথা বললাম, আমাদের এখানে আসছে তাই উন্নয়নটা লাভ মেরে মেরে বাড়ে, একটু একটু করে না, লাভ মেরে ডবলে চলে যায়। তো এখান থেকে আমরা কি পাই? 1/2 এর উপরে পাওয়ার 1 n - 1, 1/2 এর উপরে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 8। দুই পাশে ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ার কি হবে? সমান। অতএব n - 1 = 8। তাহলে n এর মান 9 হবে স্যার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। n = 9। আচ্ছা n = 9, n তো আমরা ধরেছি, আমরা n = 9 কে অ্যানসার লিখতে পারবো না, কারণ বলেনি যে n এর মান বের করো। এটা লিখলে ভুল হবে। n = এখানে যদি আমরা অ্যানসার লিখি তাহলে এটা ভুল হবে, কারণ আমাদেরকে বলেনি যে n এর মান বের করো। কি বলা আছে যে হাফ এটা কয় নাম্বার পদ? আমরা উত্তর কিভাবে লিখব? উত্তর লিখব 9তম পদ। অতএব 9তম পদ। হাফ এটা হলো 9তম পদ। 9তম পদ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। জি স্যার। তাহলে উত্তর যেটা আমরা লিখবো সেটা আমাদের দেখতে হবে যে ভাষাটা কি চেয়েছে, সেটার ভিত্তিতে উত্তর লিখতে হবে। অনেক অঙ্কে দেখবে যে n এর মানই চাবে যে n এর মান বের করো, তখন আমরা লিখবো যে n = আসছে 9, এটাই অ্যানসার। ঠিক আছে? গতকালকে ক্লাস করছিলে সবাই? তুমি করনি? আচ্ছা, যারা গতকালকে ক্লাস করেনি তারা কিন্তু সূত্রগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে। এই যে n-তম পদের সূত্র বসাচ্ছি, সমষ্টির সূত্র বসাচ্ছি, এগুলো একটু সমস্যা হবে। আচ্ছা, আমরা আজকে আরেকটা করব, এটার কাছাকাছি অঙ্ক। এটা আমরা n এর মান বের করলাম কি দিয়ে? n-তম পদের সূত্র দিয়ে। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব যেটা সমষ্টির সূত্র দিয়ে n এর মান বের করব। তো আমি লাভ মেরে যাচ্ছি, কারণ আমাদের আজকের টার্গেট যেটা ছিল 7 পর্যন্ত শেষ। এখন আমরা একটু যাব হচ্ছে 16 নম্বরে যাবো। এটা 16 নাম্বারটা আমি আজকে করব। এটার সাথে রিলেটেড তাই করতেছি 16 নাম্বার। ঠিক আছে? আর মাঝখানে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা পেয়ে যাবে আগামী ক্লাস এবং ভিডিও ক্লাসে পেয়ে যাবে, সমস্যা নেই। সবগুলো অঙ্ক পাবে ইনশাল্লাহ, কোনোটা বাদ যাবে না। তো এখানে কি বলা আছে? একটা ধারা দেওয়া আছে 2 + 4 + 8 + 16, মানে এটা ওই যে সেই কম্পিউটারের জিবির মতো 2 জিবি প্লাস হচ্ছে মনে করো 4 জিবি, তারপরে হচ্ছে 8 জিবি, 16 জিবি, এইরকম ভাবে দ্বিগুণ হতে হতে আস্তে আস্তে এটা পাওয়ার 2 এর উপরে পাওয়ার বাড়তেছে। আর একটু আগে যেটা বললাম মনে আছে তো, কম্পিউটারের উন্নয়ন কি কারণে? কারণ এই যে পাওয়ার বাড়ে আস্তে আস্তে, 16 জিবি থেকে 17 জিবি 18 জিবি বের হয় না, হঠাৎ করে 32 জিবি বের হয়, 32 থেকে লাভ মেরে 64-তে চলে যায়। তো পাওয়ার যেটা বাড়ে সেটা আস্তে আস্তে কোন পর্যায়ে যেতে পারে ভবিষ্যতে কেউ জানে? আমরা সাধারণত বলতে পারবো না যে ভবিষ্যতে কোথায় যাবে।
তো এই ধারায় কি বলা আছে, এন সংখ্যক পদের সমষ্টি 254, এন সংখ্যক পদের সমষ্টি 254। তো আমরা প্রথমে বের করে নিব যে ধারাটিতে প্রথম পদ a ইকুয়াল টু কত, 2 দিয়ে শুরু, 2 দিয়ে শুরু, তারপরে সাধারণ অনুপাত এস স্যার আর সমান 2 হবে, 1/2। হ্যাঁ, আর সমান সমান হচ্ছে 4/2 ইকুয়াল টু 2, আর সমান সমান 2। আচ্ছা, আর এর মান একের থেকে বড় না ছোট, টেস্ট করতে হবে কি হবে না? এটা টেস্ট করতে হবে, স্যার এটা করতে হবে না, টেস্ট করতে হবে, কারণ সমষ্টি তো চাইছে, টেস্ট করতে হবে। জি স্যার। তাহলে এখানে r ইকুয়াল টু 2, এটা হচ্ছে একের থেকে বড়, এই কারণে n সংখ্যক পদের সমষ্টি স্যার আর আগে আসবে, sn ইকুয়াল টু a, r আসবে আগে, r আসবে আগে, r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, ঠিক আছে? এটা সমষ্টির সূত্র, ঠিক আছে না? আর সামনে আসবে না, আর যেহেতু বড় আর সামনে আসবে, r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তো এখানে যে মানগুলো আমাদের জানা আছে বসাই দিই। a এর মান হচ্ছে 2, r এর মান 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর বাই 2 মাইনাস 1। তো 2 মাইনাস 1 মানে তো 1 হয়, তখন আমরা লিখলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সমষ্টি আসলো, যেখানে r অজানা, n অজানা। n অজানা কেন? কারণ n এর মানে তো চাইছে যে n এর মান কত। তাহলে n আমাদের অজানা রাশি, অজ্ঞাত রাশি, যেটাকে বলা হয় ভ্যারিয়েবল, অজ্ঞাত চলক এখানে। এখন এটা সমান সমান আমরা কি লিখবো প্রশ্ন মতে? এটা সমান সমান স্যার 254। হ্যাঁ, বাহ, রিফাত বলতে পারছে, ভালো। এটা সমান সমান 254। তো প্রশ্ন মতে আমরা যে সমস্যাটা n দিয়ে পেলাম সেটা হচ্ছে 254। তো 254 কে এখন আমরা 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে হবে 127। এখন মাইনাস 1টা যাবে যে 127 সাথে যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার n সমান সমান 128। 2 এর উপরে কত পাওয়ার দিলে 128 হয়? 7। আমরা কিন্তু পাশাপাশি এই অঙ্কগুলোই করতেছি, যে এই 2 এর উপরে পাওয়ার দেওয়ার অঙ্কগুলো আজকে করতেছি বেশিরভাগ। 7, তাহলে অতএব n সমান সমান কত? 7। এখন এইখানে অ্যানসার লিখতে পারবো কি পারবো না? স্যার পারবো না। কেন পারবো না? এখানে অ্যানসার লিখতে পারবো না কেন? পারবো, এবার তো স্যার এটাই চাইছি। হ্যাঁ, এবার আমাদের অঙ্ক দেখো তুমি, যে অঙ্কে বলা আছে যে n এর মানটাই বের করো। তাহলে এখানে অ্যানসার লিখতে পারবো। n তম পদের সমষ্টি যদি 254 হয়, তাহলে n এর মান কত বলেছে, তাই আমরা যেটা বের করলাম n এর মান, সেটাই হচ্ছে এখানে আমাদের অ্যানসার। তো এই পর্যন্তই আমি সিমিলারিটিজ অঙ্কগুলো করলাম, যেগুলো সিমিলার আছে সেগুলো। তোমাদের কোনো প্রবলেম আছে কারো? নো স্যার। আচ্ছা, তোমরা যদি পারো তাহলে 9 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করো, যদি পারো। 9 নাম্বার। আচ্ছা স্যার। কারণ এটা তো রুট আছে, তো একটু অনেকের কাছে কঠিন লাগতে পারে, যেহেতু রুট আছে। পারলে তো কয় নাম্বার? 9। হ্যাঁ, 9 নম্বরে রুট আছে প্লাস মাইনাস আছে, তোমরা এটা চেষ্টা করবে, এটা তোমাদের কাজ। ও আচ্ছা, হোমওয়ার্ক স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক ওইভাবে না, মানে হোমওয়ার্ক দিয়েছি, তোমাদের অবশ্যই চেষ্টা থাকতে হবে, না পারলেও যেন অবশ্যই চেষ্টা করো। আমি সামনের দিন এটা ভালোভাবে করে দেব, আর যারা পারবে অবশ্যই অভিনন্দন থাকবে। গ্রুপে পোস্ট দেব স্যার করে। হ্যাঁ, গ্রুপে পোস্ট দিবে এবং আমার কাছে দিবেন ব্যক্তিগতভাবে, গ্রুপে হয়ে খুঁজে পাওয়া মুশকিল হয়। ব্যক্তিগতভাবে আমার নাম্বার সেভ করে রাখবে সবাই, সেখানে দিয়ে দেবে। এবং গত ক্লাসে অনেকেই যে সূত্রগুলো দিয়েছে আমার কাছে, সূত্রগুলো করে দিয়েছে গতকালকের ক্লাসে, সবারটাই আমি দেখার চেষ্টা করেছি। ঠিক আছে, যে কোনো কিছু আয়ত্ত আনতে গেলে নিজেকেও কিছু অনুশীলন করতে হবে, শুধু দেখেই মনে থাকবে না, শুনেই মনে থাকবে না, বরং যখন আমরা প্র্যাকটিস করব তখনই এটা আমরা শিখে নেব। আমরা যা কিছু শুনি এটা কিন্তু ভুলে যাই, যা কিছু আমরা দেখি এগুলো মনে থাকে কিন্তু করতে পারি না। আর যখন আমরা একবার প্র্যাকটিস করি তখন এটা আমরা
শিখে নিই। মনেও থাকে করতে হবে। হ্যাঁ, এই জন্য সবগুলো কাজই করতে হবে, শুনতেও হবে, দেখতেও হবে এবং নিজেকে প্র্যাকটিস করে সেটা আয়ত্তে নিয়ে আসতে হবে অনুসরণের মাধ্যমে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, যে তোমরা সবাই যেন এই 3টা কাজই করো, শোনা, দেখা এবং প্র্যাকটিস করা, 3টা কাজই করো, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।